আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার এই ক্লাস বানানো মূলত মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ অনলি তাদের জন্য। আজকের টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন। এই টপিক্সটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে টপিক্স থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন থাকেই। তো বন্ধুরা, আজকের ক্লাস এমনভাবে আমি সাজিয়েছি যে ক্লাসটি করার মাধ্যমে তুমি খুব সহজেই একটি সেন্টেন্স এর মধ্য থেকে বুঝতে পারবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। কেউ যদি কোনো দিন পার্টস অফ স্পিচ নাও পড়ে থাকো তাহলে আমার এই ক্লাস করার মাধ্যমে খুব সহজেই আইডেন্টিফিকেশন শিখে যাবে। শব্দের মধ্যে যে ওয়ার্ডকে আইডেন্টিফিকেশন করতে বলবে খুব সহজেই সেই ওয়ার্ড তোমরা আইডেন্টিফিকেশন করতে পারবে। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি খুব দ্রুতই সাবস্ক্রাইব করে নাও। এরকম এডুকেটেড রিলেটেড অনেক ভিডিও প্লাস হচ্ছে অ্যাডমিশনের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, প্লাস অ্যাডমিশন গাইডলাইনও তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমি আর কথা বলছি না, আমি সরাসরি আজকের ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমি আলোচনা করব নাউন নিয়ে, যেহেতু পার্টস অফ স্পিচের প্রথম যে এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে নাউন। আমি এখন তোমাদের সামনে নাউন নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা নাউনে চলে যাই। নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। দেখো, নাউন এর বাংলা শব্দ হচ্ছে বিশেষ্য। কোনো কিছুর নামই হলো নাউন। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম, যেমন ব্যক্তি, বস্তু, স্থান, দেশ ইত্যাদি বোঝায় তাকে নাউন বলে। এমনকি কোনো গুণের নামও নাউন হবে। তো সংজ্ঞাটা তো ক্লিয়ার। অনেকেই হয়তো বা আগে থেকে সংজ্ঞাটি জানো, আবার হয়তো কেউ জানো না। না জানলেও সমস্যা নেই, আমি শুরু থেকে একদম A to Z সব কিছু বর্ণনা করে দেব। এখন আমরা সরাসরি চলে যাব নাউনের প্রকারভেদে, অর্থাৎ নাউন কয় প্রকার সেটা আমরা এখন দেখে নেব। দেখো, নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য আর একটা হচ্ছে ভাববাচক। তো কনক্রিট যে নাউনটা রয়েছে সেটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ক্লাসিফিকেশন তো ক্লিয়ার। এখন আমরা দেখব প্রপার নাউন সম্পর্কে, যে নাউন পরীক্ষাতে অনেকবার আসে। দেখো, প্রপার নাউন বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, সংস্থা, প্রতিষ্ঠান, পদবি, স্থানের বা যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে, অর্থাৎ যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলা হয়। যেমন সিলেট, আলিয়া ইত্যাদি। অর্থাৎ অনেক স্থানের মধ্যে একটি নির্দিষ্ট স্থানের নাম সিলেট, এটি ওই জায়গার নিজস্ব নাম। একইভাবে অনেক মানুষের মধ্যে কোনো একজনের নাম আলিয়া হতে পারে, যা তার নিজস্ব নাম। এগুলো হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউন কি নির্দেশ করতেছে? যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে নির্দেশ করতেছে, সেই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। তো এখন আমরা দেখো একটা কোশ্চেন প্র্যাকটিস করে নিই। চলো, কোশ্চেনটি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন 2020 সালে আসছিল এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021 সালে আসছিল আর কি। দেখো, প্রশ্নে বলা হয়েছে কোনটি প্রপার নাউন। তো প্রপার নাউন কোনটা? আনসার হবে বি, ঢাকা। ঢাকা কেন? ঢাকা একটি নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে। বাট দেখো, গোল্ড কি একটা কোনো নির্দিষ্ট কিছুর নাম বোঝাচ্ছে না। তারপরে ওয়াটার কি কোনো নির্দিষ্ট স্থান বা কোনো নাম বোঝাচ্ছে না। কাউ কিন্তু কোনো নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না। সুতরাং আনসার হবে ঢাকা। ঢাকায় হচ্ছে প্রপার নাউন। তো আমরা কোয়েশ্চেনটি সলভ করে ফেললাম। চলো আমরা আরেকটি কোয়েশ্চেন সলভ করে নিই। দেখো, হুইচ গ্রুপস অর ওয়ার্ডস আর প্রপার নাউন? আনসার হবে সি, বাংলাদেশ রানা। সি কিসের জন্য? দেখো, আমরা যদি এই প্রশ্ন বিশ্লেষণ করি, ক্লাস, টিম, ক্যাটল এগুলো কিন্তু নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না। ম্যান, বয়, ফ্লাওয়ার এগুলোও নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না। ক্যাটল, ক্লাস, আর্মি এগুলোর নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না। একমাত্র বাংলাদেশ রানা একটি নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাচ্ছে, যার কারণে প্রপার নাউন হবে বাংলাদেশ এবং রানা। আনসার হবে সি। কোয়েশ্চেনটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট
রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু তোমরা প্রপার নাউন আইডেন্টিফিকেশন করতে পারছো। এবার আমরা চলে যাব কমন নাউনের ক্ষেত্রে। দেখো কমন নাউন কাকে বলে? যে নাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। মেন কথা কি? এক জাতীয় সকল কিছুকে বোঝায় তাকেই বলা হয় কমন নাউন। এখানে আরেকটু আমরা কিছু পড়ে নিই। দেখো, সাধারণভাবে সমগ্র জাতিকে নির্দেশ করতে কমন নাউন এর পূর্বে দি বসে। জাতির একটি সদস্যকে নির্দেশ করতে এ বা এন বসে, আর কয়েকটি সদস্যকে নির্দেশ করতে প্লুরাল হয় আর কি। মেন যে কথা, যে এক জাতীয় সকলকে বোঝাতে কমন নাউন ব্যবহার করা হয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে। ইনফ্যান্ট মানে শিশু, আইসল্যান্ড মানে দ্বীপ, ম্যান মানে মানুষ, মান্থ মানে হচ্ছে মাস। এগুলো কিন্তু এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, যার কারণে এগুলো হচ্ছে কমন নাউন এর উদাহরণ। এখন আমরা চলো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে আসি। দেখো কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? আনসার কি হবে? আনসার হবে কমন নাউন। কিসের জন্য কমন নাউন? গার্ল নাউনটি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না বুঝিয়ে একই জাতীয় সকলকে বোঝানোর কারণে গার্ল শব্দটি কমন নাউন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। প্রশ্নটি 10তম বিসিএস মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। তো দেখো বন্ধুরা, তোমরা খুব সহজেই কিন্তু এখন কমন নাউন আইডেন্টিফিকেশন করতে পারবে। এখন আমরা চলে যাব সরাসরি কালেকটিভ নাউনের ক্ষেত্রে। দেখো, যে সকল নাউন কোনো সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর বা সমজাতীয় যে কোনো কিছু সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। মেইন থিমটা হচ্ছে যে সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন হচ্ছে মব মানে উচ্ছৃঙ্খল জনতা, নেভি নৌবাহিনী, ফক ঝাঁক, ফ্লিট নৌবহর, গ্যাং ডাকাতের দল। এগুলো কি বোঝাচ্ছে? এগুলো সব কিছু কিন্তু বোঝাচ্ছে সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি, যার কারণে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো বন্ধুরা, আমরা কালেকটিভ নাউনের একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে আসি। কোয়েশ্চেনটি 38তম বিসিএস ডিইউ আর ইউ যে ইউতে এসেছিল। দেখো, প্রশ্নটা হচ্ছে মাটান ইজ, মাটান সরি এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। তো আমরা আগে ম্যাটেরিয়াল নাউনটাকে পড়ে আসি, দেন আমরা কোয়েশ্চেন সলভ করব। তো বন্ধুরা, এখন আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানবো। দেখো, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে আভিজাত্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। মেন কথা হচ্ছে তাদের সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে ডায়মন্ড, আয়রন, গোল্ড, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক ইত্যাদি। এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। এখন আমরা ম্যাটেরিয়াল নাউনের ওই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করে আসবো। এই যে সেই কোয়েশ্চেন, যে মাটন ইজ অ্যান্ড মাটন কোন ধরনের নাউন? তো আনসার হবে ম্যাটেরিয়াল নাউন। কারণ কিসের জন্য? মাটন হচ্ছে একক দ্বারা পরিমাপ করা যায়, কিন্তু মাটন কি গণনা করা যায়? গণনা করা যায় না, এটা অনলি একক দ্বারা পরিমাপ করা যায়, যার কারণে এটা কি ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। আমরা দেখো পরবর্তী কোয়েশ্চেন একটা দেখবো, যেটা হচ্ছে আইউটিতে এসেছিল। দেখো 2 নম্বর প্রশ্ন, যে দি রিং ইজ মেড অফ গোল্ড। বাক্যটিতে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? তো গোল্ড কোন প্রকারের নাউন হবে? গোল্ড হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কারণ কি? গোল্ড পরিমাপ করা যায়, একটা পদার্থ বোঝাচ্ছে, যার কারণে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে, দেখবে ম্যাটেরিয়াল নাউন সাধারণত কোনো পদার্থের নাম বোঝায়। সুতরাং পদার্থের নাম যেখানে পাবে সেখানেই সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখানে গোল্ড হচ্ছে একটা পদার্থ, যার কারণে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। দেখো, যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে মানে চেনার উপায়, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, এনইএস, এমইএনটি, হুড এগুলো থাকবে। টিআইওন, এসআইওন, এসআই, পিই, ডোম, আরওই এগুলো সাফিক্স হিসেবে থাকে। এই কোয়েশ্চেনটি মানে কনসেপ্ট থেকে মেডিকেল অ্যাডমিশন 2023-24 সালে প্রশ্নটি এসেছিল। মেন কথা, গুণ, অবস্থা, দোষ ও কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ আমরা দেখে নেব, যেমন এজেন্সি, চাইল্ডহুড, ডেথ, ফ্রেন্ডশিপ, হাইট, অনেস্টি। এগুলো কোন ধরনের নাউন? এগুলো সব কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এখন আমরা একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। দেখো যে কোয়েশ্চেনটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24 সালে এসেছিল। দেখো, হুইচ ওয়ান অফ দি ফ্লোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? আনসার হবে চাইল্ডহুড। চাইল্ডহুড কিসের জন্য? দেখো, চাইল্ডহুড, এই যে হুড আছে, হুড সাফিক্স লাগছে, আর আমি এখানে বলেছিলাম কিন্তু শব্দ শেষে হুড থাকলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এখানে চাইল্ডহুড কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে, যার কারণে এটা এক ধরনের কোন ধরনের নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেন সলভ করব। দেখো যে দি সলিডারিটিস ওয়ার রিওয়ার্ডেড ফর দি আর ব্রেভরি, হুইচ ক্লাস অফ দি ব্রেভরি বিলংস টু? আনসার হবে কি? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিসের জন্য? দেখো যে আর ওয়াই বসেছে, যে সাফিক্স আমি পূর্বে আলোচনা করছি যে বাক্যের শেষে আর ওয়াই সাফিক্স থাকলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আবার দেখো, ব্রেভরি, সাহসিকতা শব্দটি দ্বারা গুণের নাম বোঝানো হয়েছে, যার কারণে এটি এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের আপাতত ক্লাসিফিকেশনগুলো বর্ণনা করা শেষ। এখন আমরা দেখব নাউন কোথায় কোথায় বসে, অর্থাৎ পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স। প্রথম নম্বর দেখো, বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন সম্পদ ইজ এ ফিচার, এখানে শব্দের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়েছে। চলো একটা কোয়েশ্চেন দেখে আসি। ড্যাশ ইজ কনসিডারেড অ্যাজ দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ। যে শূন্যস্থানে কি বসবে? তো শূন্যস্থানে সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বসবে। এখানকার মধ্যে নাউন কোনটা? দেখো, নাউন হচ্ছে ডি নাম্বার, কমিউনিজম, এটা হচ্ছে নাউন, যার কারণে শূন্যস্থানে এটা বসবে। সুতরাং নাউন যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেটার মাধ্যমে আমরা গ্যাপ ফিলিংও করতে পারবো। কেস নাম্বার 2, দেখো, জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল এর অবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করি এখানে। দেখো, ডেভেলপিং ড্যাশ নিডস এ লট অফ নলেজ অফ দি এনভায়রনমেন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথমে দেখো, জিরান্ড বসেছে ডেভেলপিং এবং জিরান্ডের অবজেক্ট হিসেবে নাউন বসেছে স্ট্র্যাটেজি। এভাবে কিন্তু আমরা শূন্যস্থান পূরণ করতে পারি। কেস নাম্বার 3, দেখো, পি পজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই কি হবে? নাউন হবে। তো আমরা একটা কোয়েশ্চেন দেখে আসি। দেখো, হি হ্যাড নো ফেইথ ইন ড্যাশ। তো পি পজিশনের পরে যদি একটা শব্দ বসে তাহলে সেটা কি হবে? নাউন হবে। এখন দেখো, নাউন কোনটা? এটা নাউন নয়, ইমাজিন নাউন নয়, ইমাজিনেটিভ এটাও নাউন নয়, ইমাজিনারি এটাও নাউন নয়। নাউন দেখো ইমাজিনেশন, এটা একমাত্র নাউন, যার কারণে প্রিপোজিশনের পরে নাউন হিসেবে যে ইমাজিনেশন বসেছে। তো আনসার কি হবে? আনসার হবে ইমাজিনেশন। কেস নাম্বার 4, দেখো, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নিশ্চিতভাবে নাউন হবে। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। চলো, এখানে দেখো যে উদাহরণে প্রশ্নে, অ্যাট লাস্ট শি প্রেজেন্টেড অ্যান্ড ড্যাশ টু রিফিউট মাই ক্লেইম ইন লাভ। এখানে অ্যান কি? অ্যান হচ্ছে আর্টিকেল, সুতরাং এরপরে যেটা বসবে অবশ্যই সেটা নাউন হবে। তো এগুলোর মধ্যে নাউন কোনটা? দেখো, আরগু, এটা নাউন নয়, এটাও নাউন নয়, এটাও নাউন নয়, একমাত্র অ্যাগ্রিমেন্ট এটাই হচ্ছে নাউন। সুতরাং এটি বসবে, অর্থাৎ আর্টিকেলের পরে যে নাউন বসে এটা তার প্রমাণ। তো এই ফর্মুলা ইউজ করে খুব সহজেই কিন্তু গ্যাপস ফিলিংস তোমরা অ্যাডমিশন এক্সামে পূরণ করতে পারবে। দেখো, কেস 5, অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নিশ্চিতভাবে নাউন। যেমন একটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করবো এখন। দেখো, আই রিবিউকড হার ফর সাচ এ ব্যাড। ব্যাড এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এরপরে কি বসবে? নাউন বসবে। দেখো, নাউন কোনটা? বিহেভিওর। বিহেভিওর এখানে একমাত্র নাউন, যার কারণে ব্যাডের পরে অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন হিসেবে বিহেভিওর বসেছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের নাউন সম্পর্কে ধারণা দিলাম, প্লাস হচ্ছে নাউন কোথায় কোথায় বসে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন তোমরা কিভাবে বাক্যে বুঝবে যে এটা নাউন সে সম্পর্কে এখন আমি বলবো। তো দেখবে যে বাক্যের শেষে সাধারণত নাউনে এগুলো সাফিক্স ব্যবহৃত হয়। যেমন ION, TION, HO ডাবল OD, ডোম, মেন্ট, NESS, MY, AGE, double E, ARE, TUDE, CY, NY, চুর,
AR PHY ING LING TY GY ISM, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাডমিশনে অনেকবার আসছিল। LET মানি শিপ। একটা সেন্টেন্সে এগুলো সাফিক্স যদি লাগে তাহলে ভেবে নেবে যে ওইটাই নাউন। চলো আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে আসি। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ অফ রেডিশ। রেডিশ এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? ও সরি, এই কোয়েশ্চেন না, আমি অন্য কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, দি ওয়ার্ড ফ্ল্যাশহুড ইজ। ফ্ল্যাশহুড এখানে কি? ফ্ল্যাশহুড হচ্ছে নাউন। কীভাবে নাউন? এতে হুড, হুড সাফিক্স লাগছে, যার কারণে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর পরবর্তী কোয়েশ্চেন দেখবো, দি ওয়ার্ড অ্যাচিভমেন্ট। দেখো শেষে মেন্ট সাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা কি হবে? এটা নাউন হবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা বাক্যে নাউন ক্লাসিফাই করতে পারি। অর্থাৎ নাউন এগুলো যে কোনো যদি থাকে, সাফিক্স থাকে, সেটাই হবে নাউন। তো নাউনের আইডেন্টিফিকেশন ক্লিয়ার। এখন খুব সহজেই কিন্তু সেন্টেন্স থেকে নাউন তোমরা আইডেন্টিফিকেশন করতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশনে। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, বাকিগুলো আমি বিস্তারিত আলোচনা করব সেটা পরের ক্লাসে। কিন্তু আইডেন্টিফিকেশন করবে কীভাবে সেন্টেন্সের মধ্যে, সেটাই এখন আমি তোমাদের বিস্তারিত বলবো। অ্যাডজেক্টিভ বলতে কী বোঝায়? অ্যাডজেক্টিভ বলতে কোনো কিছু দোষ গুণকে বোঝায়। আর বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে যে সাফিক্স হিসেবে এগুলো ব্যবহৃত হবে। যেমন BLE, IABLE, লেস, ISE, ISH, IAN, ARY, IVE, ফুল, L, R, in, ID, ILE, IC, SQE, LENT, ATE, Y, UD, EN, এগুলো সাফিক্স হিসেবে যেখানে ব্যবহৃত হবে সেটাই হবে অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, এখন এই যে কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। দেখো, আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ অফ রেডিশ। রেডিশ কোন পার্টস অফ স্পিচ? দেখো ISH রয়েছে। দেখো যে ISH আমি বললাম না, এই সাফিক্স যুক্ত হয় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, সুতরাং আনসার কি হবে? আনসার হবে এটা অ্যাডজেক্টিভ। তো বাক্যের মধ্যে যদি কোনো পার্টস অফ স্পিচ দোষ গুণ অবস্থা বোঝায়, কোনো কিছুর গুণ বোঝায়, কোনো কিছুর পরিমাণ বোঝায়, অর্থাৎ দোষ বোঝায় যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আর বাক্যের শেষে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সাধারণত সাফিক্স হিসেবে এগুলো ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। এগুলো ওয়ার্ড যেখানে ব্যবহৃত হবে কোনো ওয়ার্ডে, কোনো সেন্টেন্সে, ভাবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন ক্লিয়ার। এবার আমরা আমার সাথে দেখব আইডেন্টিফাইং অ্যাডভার্ব থ্রু সাফিক্স। কিভাবে আমরা অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন করব সেটা এমন দেখব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। আর অ্যাডভার্ব চেনার উপায়, বাক্যের শেষে LY, YS থাকবে, এগুলোর মাধ্যমে অ্যাডভার্ব গঠিত হয়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আমি লিখেছি। দেখো, অ্যাডজেক্টিভ প্লাস LY যখন যুক্ত হয় তখন সেটা হয় ভার্ব। যেমন হচ্ছে স্লো, স্লো হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, এর সাথে LY যুক্ত হলো, স্লোলি হলো, এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার নাউনের সাথে যখন LY যুক্ত হয় সেটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এই জিনিসটা তোমরা মাথায় খেয়াল রাখো। এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করবো। দেখো, দি স্টুডেন্ট স্পিক সফটলি। দি ওয়ার্ড সফটলি ইজ, এখানে সফট কি? একটা অ্যাডজেক্টিভ, এর সাথে LY লাগছে, সুতরাং অ্যাডজেক্টিভের সাথে LY লাগলে সেটা কি? অ্যাডভার্ব। তো এইভাবে খুব সহজে তোমরা অ্যাডভার্ব কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারো। অথবা আরেকটি উপায় আছে, যেটা যে আমি বললাম যে সাফিক্স লাগানো আছে LY। আমি কি বলছিলাম যে সাধারণত LY, YS এগুলো সাফিক্স হিসেবে ব্যবহৃত হয় অ্যাডভার্বের ক্ষেত্রে, এটা ভার্বকে অলওয়েজ মডিফাই করে। দেখো, সফটলি কিন্তু স্পিক ভার্বকে মডিফাই করছে, এটা হচ্ছে আরেক ধরনের উপায় আর কি, চেনার উপায়। যেহেতু সফটলি স্পিক্সকে মডিফাই করছে, সুতরাং এটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আমরা আসবো আইডেন্টিফিকেশন অফ ভার্ব। ভার্ব বলতে কি বুঝি? ভার্ব বলতে আমরা বুঝি যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সে কোনো কিছু কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। ভার্বের সাফিক্স হিসেবে
ENATE, IATE, IFY, FY, ISE, ISZE, ESCE শব্দ শেষে বসে এবং প্রিফিক্স হিসেবে IM, RE, BE, EN, EM বসে থাকে। দেখো পোর এর ভার্ব হচ্ছে ইম্পোভারাইজ, ইম বসে কি হলো ভার্ব হলো। পাওয়ার এর ভার্ব হচ্ছে ইমপাওয়ার, এতে ইম বসে কি হলো ভার্ব হলো। লিটল এর ভার্ব হচ্ছে বি লিটল, বি বসে কি হলো ভার্ব হলো। তো এইভাবেই হচ্ছে আমরা কি ভার্ব আইডেন্টিফিকেশন করতে পারি। যেমন দেখো একটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করি। দেখো পপুলার, পপুলার এর ভার্ব কি হবে? দেখো পপুলার, পপুলারলি, পপুলারিটি, পপুলারাইজ, এই যে আই জেডি সাফিক্স পেয়েছি আমরা, যেখানে যে বললাম আই জেডি যেখানে থাকবে সেটাই হচ্ছে ভার্ব। তো এগুলো সাফিক্স দেখে খুব সহজে কিন্তু তোমরা সেন্টেন্স থেকে ভার্ব আইডেন্টিফিকেশন করতে পারবে। সুতরাং এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। নাউন, আজকের ক্লাসে অনলি নাউনটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এইগুলো কিভাবে আইডেন্টিফিকেশন করবে সব কিছু কিন্তু খুব ভালোভাবে বলা হয়েছে। আর বাকি পার্টস অফ স্পিচ প্লাস হচ্ছে বাকি আলোচনা আমার পরের ক্লাসে আলোচনা করা হবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই পরের ক্লাসটি খুব শীঘ্রই আমার চ্যানেলে ছাড়া হবে, তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। আজ আমি যেভাবে আইডেন্টিফিকেশন শিখলাম তোমরা যদি খুব ভালোভাবে খাতায় নোট করে রাখো এবং খুব ভালোভাবে যদি মাথায় নাও, তাহলে খুব সহজেই পরীক্ষার হলে কোনটা কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ যে 4টা পার্টস অফ স্পিচ পড়ালাম সেগুলো খুব ভালোভাবে আইডেন্টিফিকেশন করতে পারবে। বাকি পার্টস অফ স্পিচ আমার পরের ক্লাসে খুব ভালোভাবে পড়িয়ে দিব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।